আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমের যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৩৬ ঘন্টার মধ্যে লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাক্রো ও বাইডেন। এদিকে যুদ্ধের ক্লান্তি ঘিরে ধরেছে ইসরায়েলকে। উত্তর সিরিয়ায় কুর্দি হামলায় নিহত 11। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত পুলিশ। সর্বশেষে জানিয়ে দেব কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ৩৬ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব করবেন ম্যাক্রো ও বাইডেন। লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। দুই দেশের মধ্যকার এই যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো। এবার সে পদক্ষেপ আলোর মুখ দেখতে চলেছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৩৬ ঘন্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। সোমবার আল জাজিরার প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে। লেবাননের ৪টি সিনিয়র সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই যুদ্ধবিরতির ঘোষণা দেবেন। চলমান পরিকল্পনার অধীনে আগামী ৩৬ ঘন্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এর আগে গণমাধ্যম আশরাফ আল সাওয়াদ জানায়, বাইডেন ও ম্যাক্রো মঙ্গলবার ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করবেন। হোয়াইট হাউস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি, তবে এ বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন আলোচনা এখনও চলমান রয়েছে। এর আগে রোববার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রতিদিন এই যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে তিনি কাজ শুরু করেছেন। রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির গণমাধ্যম কান ও ওয়াইনেট ও হারেত জানিয়েছে, ওয়াশিংটন ও বৈরুতের উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি। কিছু বিষয়ে এখনও পরিমার্জন করার সুযোগ রয়েছে। জেরুজালেমে প্রস্তাবনটি রীতিগতভাবে অনুমোদন করেছে, মূলত নীতিগুলোকে অনুমোদন করেছে। গণমাধ্যম ওয়েবসাইট জানিয়েছে, বিষয়টি জানতে লেবাননকে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করেছেন এবং এর প্রতিক্রিয়া জানিয়েছে। বল এখন ইসরায়েলের কোটায় রয়েছে। যুদ্ধের ক্লান্তি ঘিরে ধরেছে ইসরায়েলকে। ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধের ক্লান্তি ক্রমে বাড়ছে। আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গতকাল এক নিবন্ধে কথা বলেছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে, সামরিক পরিষদের জন্য ডাকা কয়েক হাজার পুরুষের উপস্থিতি ইসরায়েলি অর্থনীতির উপর প্রভাব ফেলছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের আকাঙ্ক্ষিক সামরিক অভিযানের পর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে। ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসনে ৪৪,০০০ মানুষ শহীদ এবং ১,০৪,০০০ মানুষ আহত হয়েছে। আহতদের বেশিরভাগ নারী ও শিশু। ওয়াশিংটন পোস্ট তার নিবন্ধে বলেছে, যুদ্ধের জন্য ডাকা পাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনাদের অনেকেই দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করছে না। তারা যুদ্ধে অংশগ্রহণ না থেকে বিরত থাকছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র দানব সোনাটির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, তালিকাভুক্ত রিজার্ভ সেনাদের মধ্যে প্রায় ১৫% যুদ্ধে যোগ দিতে বিরত থাকছে। পত্রিকাটি আরও বলেছে, অত্যাধুনিক সময় ইসরায়েলি দীর্ঘতম যুদ্ধের মোকাবেলা করতে যা ইসরায়েলের জন্য নজিরবিহীন ক্ষতি ডেকে এনেছে। ইসরায়েলের দাবি অনুসারে চলমান যুদ্ধের কারণে কমপক্ষে ৮০৪ জন সেনা নিহত এবং ৫,৪০০ জন আহত হয়েছে। তবে প্রতিরোধ যোদ্ধারা বলছে, হতাহত ইসরায়েলি সেনার সংখ্যা সব থেকে বেশি। নাম প্রকাশে একজন রিজার্ভ সেনা জানিয়েছেন, তার ইউনিটে ১২ জন সেনা ছিল। এখন সেই ইউনিটের সেনা মাত্র ৫ জনে এসে নেমেছে। ৭ জন সেনা যুদ্ধে ফিরতে রাজি হয়নি। উত্তর সিরিয়ায় কুর্দি হামলায় নিহত ১১। উত্তর সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন সামরিক বাহিনীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সিনিয়র অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, তুরস্ক সমর্থিত যোদ্ধাদের অবস্থানে এই হামলা চালানো হয়। ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, তুরস্কের সমর্থিত গোষ্ঠীগুলোর মানব পাচারের একটি কেন্দ্রে
চালানো হামলায় এক নারী, তার 2 শিশু এবং এক পুরুষ নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় তুরস্কপন্থী 7 জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। তুর্কির নেতৃত্বাধীন সিনিয়র ডেমোক্রেট ফোর্সের এই হামলার দায় স্বীকার করেছে। তাদের চালানো বোমা হামলায় ও সামরিক অভিযানের মাধ্যমে তুরস্ক সমর্থিত যোদ্ধাদের মারাত্মক ক্ষতি হয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি আরও জানায়, এই হামলা কেবল সামরিক স্থানে নয়, মানব পাচার কার্যক্রমের সাথে সরাসরি জড়িত একটি স্থানে রয়েছে। কর্তৃবাহিনীর লক্ষ্য সিরিয়ার অঞ্চলে তুরস্কের প্রভাব কমানো। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, পুলিশ নিহত। কারাগার থেকে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার এই আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজারো নেতাকর্মী। গণহত্যার গ্রেফতার পরও ঠেকানো যায়নি এই স্রোত। উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটির একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইমরান খানের দল দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাজধানী ইসলামাবাদের বাইরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে অত্যন্ত একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কয়েক ডজন। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণার পর কর্তৃপক্ষ 2 দিন ধরে রাজধানী ইসলামাবাদে লকডাউন ঘোষণা করেছে। এছাড়া তাদের প্রবেশ কাঠামোতে মহাসড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রদেশের পুলিশের প্রধান ওসমা লাউদ বলেছেন, পুলিশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। এছাড়া অত্যন্ত 119 সদস্য আহত হয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা 2টি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। ইসলামাবাদের বাইরে এবং পাঞ্জাবে এসব ঘটনা ঘটেছে। তিনি বলেন, আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাদের অবস্থান গুরুতর। অন্যদিকে ইমরান খানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে তাদের সংখ্যা নেতাকর্মী আহত হয়েছেন। তারা জানিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার অন্যতম সহযোগী আলী মানি কন্দপুত্র এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। সোমবার রাতে এটি প্রায় ইসলামাবাদের অভ্যন্তরে চলে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা পুলিশ এবং বাধার সামরিক বাহিনীর সদস্যরা ইসলামাবাদের সড়কে মোতায়েন রয়েছেন। এছাড়া বিক্ষোভকারীদের ঠেকাতে শিপিং কন্টেইনার দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাগুলো অবরোধ করতে শিপিং কন্টেইনার ব্যবহার করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের শহরের প্রবেশ ঠেকাতে পূর্ব অঞ্চলীয় প্রদেশের শহর ও টার্মিনালের মধ্যে সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজকে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইমরান খানের দলের নেতাদের সঙ্গে আলোচনা চেয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক, তবে এটি এখনো কোনো কাজে দেয়নি। কৃষ্ণদাসের মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শুভেন্দুর। বাংলাদেশের ইসকন নেতায় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দি সংগঠনগুলো। সোমবার রাতে একথা জানিয়েছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্ত অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছে এই বিজেপি নেতা। শুভেন্দু বলেছেন, চিন্তায় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেপ্তারি বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। তিনি গণমাধ্যমকে বলেছেন, আমরা আগামীকাল ভারত বাংলাদেশ সীমান্ত বিক্ষোভ দেখাবো। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন পথে নামবে। এর আগে সোমবার দুপুরে ঢাকা মহানগর বিমানবন্দর থেকে ইসকন নেতা কৃষ্ণাঙ্গকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষিত গোয়েন্দা শাখা। জানা গেছে, ইসকন নেতা চিন্তায় কৃষ্ণদাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে বিমানবন্দরে আসেন। সেখানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 5 অক্টোবর পর থেকে সনাতন ধর্মাবলম্বী নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সব সমাবেশ চিন্তায় কৃষ্ণদাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করার পর বেশি আলোচনায় আসেন। এই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। বাংলাদেশে এই চিন্তায় কৃষ্ণদাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধে দেশে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। চিন্তায় কৃষ্ণদাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্তায় প্রভু নামে পরিচিত। চিন্তায় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ধামের অধ্যক্ষ। উল্লেখ্য, 30 অক্টোবর সনাতন ধর্মাবলম্বী সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমিত সংঘের আলোচিত সংগঠন চিন্তায় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের করা হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।